আসসালামু আলাইকুম। তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। এই ক্লাসের লেকচার কন্টেন্ট এমনভাবে সাজানো হয়েছে যাতে করে এই ক্লাসটাতে যা কিছু আলোচনা করা হবে পদার্থের গঠন অধ্যায়ে সেটা তোমাদের আর বাইরে কোথাও পড়তে হবে না, এমনকি বইয়ের মধ্যেও ইনফরমেশনগুলো খুঁজতে হবে না। জাস্ট এই ক্লাসের ইনফরমেশনগুলো মাথায় রেখে এক্সাম হলে গেলেই তোমার জন্য এনাফ। আজকের ক্লাসে কি আলোচনা করব সেটা হচ্ছে বড় কথা। আলোচনা করব হচ্ছে তোমাদের যেই বোর পরমাণু মডেল আছে এবং সেখান থেকে কৌণিক ভরবেগ নির্ণয়, ইলেকট্রনের শোষিত এবং বিকিরিত শক্তি নির্ণয়, তারপরে এই কৌণিক ভরবেগ রিলেটেড ম্যাথ, শোষিত বিকিরিত বর্ণালীর শক্তি রিলেটেড ম্যাথ। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। ক্লাসটা কাদের উদ্দেশ্যে করছি সেটা হচ্ছে বড় বিষয়। আজকের ক্লাসটি উদ্দেশ্য করা হচ্ছে এসএসসি 27, বিশেষ করে এসএসসি 28-এর জন্য। কারণ তোমরা অলরেডি তোমরা অলরেডি তোমাদের নবম শ্রেণীর 28-এর কথা বলছি, নবম শ্রেণীর অনেকটা টাইম পার করে আসছো। সো তোমাদের সামনেই অর্ধবার্ষিক পরীক্ষা, তাই না? বা প্রথম সাময়িক পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোতে যাতে তোমরা ভালো করতে পারো, তোমাদের কনফিডেন্স এবং বেসিক বিল্ড আপ হয় যাতে, সেই উদ্দেশ্যেই ভাইয়া আসলে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো দেখো, এই জন্যই বোর্ডের কোনায় তোমরা লেখা লেখা দেখতে পাচ্ছ যে বেসিক টু বোর্ড 1.0, যেই কোর্সটা আসলে শুরু হতে যাচ্ছে আমাদের কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে, আমাদের স্ফুরণ.com, এই ওয়েবসাইটে তোমরা কোর্সগুলো এনরোল করতে পারবে, ঠিক আছে? তো ভিজিট করিও। আচ্ছা, তো চলো কথা না বাড়াই ক্লাস শুরু করে যাই। তাহলে বোর পরমাণু মডেল, তাই না? বোর পরমাণু মডেল আসলে একটা পরমাণু মডেল যেখানে কিছু মতবাদ সায়েন্টিস্ট নিলস বোর, কে? নিলস, আচ্ছা, কি জানি ঝামেলা করতেছে, বুঝলাম না। আমার সাথে কি প্র্যাঙ্ক শুরু করে দিছে নাকি? আচ্ছা ফাইন, চলো। কি ঝামেলা আছে? ভালো তো, বেশ চমৎকার না ব্যাপারটা? আমার কাছে সেই মজা লাগছে। চলো, বিজ্ঞানী আবার একটু লেখার চেষ্টা করি। এই তো, দুষ্টামি তো অনেক, সেই সেই লেভেলে দুষ্টামি করতেছে আমার সাথে। দেখি তো কলম চেঞ্জ করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা দেখো তো, বিজ্ঞানী নিলস বোর। দেখছো, তার মানে কি বোঝা গেল? তোমরা যখন যুদ্ধ টুদ্ধ করবা, ঠিক আছে, তখন কি করবা? হাতিয়ার বদলাই ফেলবা। হাতিয়ার বদলাই ফেললে দেখবা কি, শত্রু ভয় পেয়ে গেছে। আয় হায়, এটা কি লয়ে আসছে, হ্যাঁ, এরকম, ঠিক আছে? দেখো, আমার কিন্তু জিনিসটা প্রবলেম করতেছিল, জানি না এটা তো করবে কিনা, আই ডোন্ট নো। নিলস বোর, ঠিক আছে? তো ইনি বোর পরমাণু মডেলটা আসলে দিয়েছেন। তো এইটা বোর পরমাণু মডেলটা আসলে কি হয়েছে বলো তো? বোর পরমাণু মডেল মূলত উনি দিয়েছিল কত সালে? 1913 সালে, ঠিক আছে? 1913 সালে দিছিল। আচ্ছা, ভালো কথা, 1913 সালে উনি দিছিল, সেটা ভালো কথা। তো উনি আসলে কি কি বলছিল দেখো। উনি যা যা বলছিল সেটা আমি পরবর্তী স্লাইডে রাখছি, এই স্লাইডটাতে আমি আবার আসবো। দেখো, তো পরবর্তী ওনার বৈশিষ্ট্যগুলো কি আসলে বোর পরমাণু মডেলের। প্রথমত, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো আহ, কক্ষপথে ঘুরতে পারে না, এটা উনি কথা বলছিল। কারণ কি, রাদারফোর্ড কি বলছিল বলো তো? রাদারফোর্ড বলছিল যে সৌরজগতের মতো জাস্ট হচ্ছে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুগুলো ঘুরে, কিন্তু কোন কক্ষপথ বা কিভাবে ঘুরবে এই সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। তো বিজ্ঞানী বোর করেছে কি, উনি বলেছে যে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো ঘুরতে পারে না, ইলেকট্রন ঘুরতে হলে নির্দিষ্ট কক্ষপথ লাগবে। তো শুধু নির্দিষ্ট কিছু অনুমোদিত বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে উপবৃত্তাকার কক্ষপথটা, এটা আমার এই যে স্লাইড মেকার আছে, সে আসলে পাকনামি করে লিখছে, বুঝছো? এটা আমি তাকে বলি নাই লিখতে। এই যে উপবৃত্তাকার, এই এই কথাটা কি হবে ভাইয়া? এই কথাটা হবে ক্রস, ঠিক আছে? কারণ আমি এটা ব্যাখ্যা করব আজকের ক্লাসের শেষে যে কেন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই কথাটা বোর বলে নাই। এবং এটা বোরের কথা না, এটা পরবর্তীতে আসছে, পরবর্তীতে পাওয়া গেছে যে এটা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বুঝতে পারছো? গুড। তাহলে দেখো, শুধু নির্দিষ্ট কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘটে, এই যে ঘুরে, এই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, শুধুমাত্র কোথায় ঘুরে? বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ভালো কথা। তো বৃত্তাকার কক্ষপথে ঘুরলো, স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়।
দেখো কেমনে, তাহলে আমি এই যে আগের স্লাইডটাতে বললাম যে আমি আবার ফিরে আসবো, তাই না? কোথায়? ধানসিঁড়িটির তীরে। হ্যাঁ, চলে তো, ফিরে ফিরে চলে আসছি। দেখো, তো এই যে দেখো, এই যে বৃত্তাকার কক্ষপথগুলো দেখতে পাচ্ছ, এই যে বৃত্তাকার কক্ষপথ, এই যে বৃত্তাকার কক্ষপথ, এগুলো দেখতে পাচ্ছ? তাহলে এই বৃত্তাকার কক্ষপথগুলোতে কি ঘুরে? এই যে ধরো ইলেকট্রন গুলা ঘুরতেছে, ঠিক আছে? তাহলে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা বুঝতে পারলাম। তো এই বৃত্তাকার কক্ষপথগুলা দেখো, কক্ষপথ, এই যে এই কক্ষপথগুলোকে, এই যে যেমন এই যে এইটাকে n ইকুয়াল টু 1 দিয়ে প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে কত? n ইকুয়াল টু 1, তারপর আছে কি n ইকুয়াল টু 2, তারপর আছে হচ্ছে কি n ইকুয়াল টু 3। এই যে এই কথাগুলো বলা আছে। তাহলে এই কথাগুলো দ্বারা কি বোঝা যায় সেটাই আমি তোমাদেরকে এখন বুঝাবো। চলো চলো, তাহলে দেখো, যদি আমার কক্ষপথগুলো এমন হয়, খেয়াল করো, এই যে ধরো আমার হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াসের পরে এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আর এই হচ্ছে চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস তোমাদেরকে বুঝাই, চলো। এই যে দেখো, আমার এটা কি বলতো? n ইকুয়াল টু 1, তাই না? এটা হলো কি n ইকুয়াল টু 2, এটা হলো কি n ইকুয়াল টু 3, আর এই কক্ষপথটা হলো কি n ইকুয়াল টু 4। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরে। এখন যখন n ইকুয়াল টু 1 হয়, যখন n ইকুয়াল টু 1 হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে, তখন সেটাকে বলা হয় কে শেল। কি? কে শেল বা কে কক্ষপথ। যখন n ইকুয়াল টু 2 হয়, তখন সেটাকে বলা হয় এল শেল, ঠিক আছে? বা এই যে শেলের কথাটার বাংলা হচ্ছে কি? কক্ষপথ। বুঝতে পারছো? আবার যখন n ইকুয়াল টু 3 হয়, তখন কি হয় বলো তো? এম শেল। আর যখন n ইকুয়াল টু 4 হয়, তখন সেটা হয় হচ্ছে এন শেল। তাহলে আমি যদি কথাটা ওভারভিউ করে দেই, যদি কথাটা ওভারভিউ করে দেই, তাহলে কি হয় দেখো তো? কথাটা ওভারভিউ করে দিলে দেখো কি হচ্ছে, তার মানে n ইকুয়াল টু যখন হচ্ছে 1, তখন সেটাকে বলা হচ্ছে কে শেল। আচ্ছা, ভালো কথা। n ইকুয়াল টু যখন 2, তখন সেটাকে বলা হচ্ছে এল শেল। n ইকুয়াল টু যখন হচ্ছে 3, তখন সেটাকে বলা হচ্ছে এম শেল। n ইকুয়াল টু যখন হচ্ছে 4, তখন সেটাকে বলা হচ্ছে এন শেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরমাণুগুলো কি হচ্ছে, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এবং সেই কক্ষপথগুলোর পরিচয় আমরা বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, তাহলে এই কক্ষপথগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটাও আমরা মাত্র দেখলাম, মাত্র দেখলাম। হ্যাঁ, গরম গরম। তারপর দেখো বলছে 4 নম্বরের বৈশিষ্ট্যটা কি? কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন যখন ঘুরবে, তো এই ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের শক্তি শোষিত কিংবা বিকিরিত হয় না। মানে একটা কক্ষপথে যখন, মানে একই পথে একটা বৃত্তাকার কক্ষপথে, লাইক এই যে যে কক্ষপথটা দেখতে পাচ্ছ, এই কক্ষপথে এই যে একটা ইলেকট্রন আছে দেখছো, তাহলে এই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা, তাই না? এই ইলেকট্রনটা এই কক্ষপথে যদি ঘুরে, তাহলে শোষণ বা বিকিরণ হয় না। তাহলে শোষণ বা বিকিরণ কখন হয়? শোষণ বিকিরণ হয় যখন নিম্ন শক্তি স্তরে থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন কি হয়? তখন, আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায়, তখন হচ্ছে তোমার শোষণ বা বিকিরণ হয়। তাহলে দেখো, যখন, একটা কথা ভালো মতো খেয়াল করো, যখন নিম্ন শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি কি হয় বলতো? তখন শক্তি শোষিত হয়। তখন কি হয়? শক্তি শোষিত হয়। ভালোভাবে খেয়াল করবা যে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আমি যদি একটা আঁকি, দেখো তো, এই যে একটা পরমাণু আঁকি ফেলি, এই যে এঁকে ফেলছি। তাহলে ধরো এই যে আমার যখন, যখন হচ্ছে n এর মান 1, দেখো তো ভাইয়া, যখন n এর মান 1, এই যে দেখো n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3। তাহলে এই যে n এর মান 1 মানে কি? সেটা নিম্ন শক্তি স্তর, আর n এর মান 2 মানে কি? সেটা উচ্চ শক্তি স্তর। তাহলে এই যে নিম্ন শক্তি স্তর থেকে যে উচ্চ শক্তি স্তর যাইতেছে, ঠিক আছে? ইলেকট্রন এই যে নিম্ন শক্তি স্তর থেকে, এই যে এইখান থেকে যদি ইলেকট্রন এই যে এইখানে আসে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসলো, তখন, তখন তোমার শোষণ হয়, তখন শোষণ হয়। আবার একটা ইলেকট্রন যদি ধরো এই যে 3 নাম্বার থেকে এখানে এসে পতিত হয়, তখন তোমার এই জায়গায় ঘটবে হচ্ছে বিকিরণ। তার মানে নিচে থেকে উপরে যাইতে শোষণ, উপর থেকে নিচে আসতে কি? বিকিরণ। মনে থাকবে কেন শোষণ হয়? তুমি যখন সিঁড়ি দিয়ে নিচের থেকে উপরে উঠো, তখন কি হয়? জ্বালা ধরে যায় না? মনে জ্বালা জ্বালা জ্বালা। তাহলে নিচে থেকে যখন উপরে উঠো, তখন তোমার কি দরকার হয়? শক্তির দরকার হয়।
তার মানে তুমি শক্তি শোষণ করে উপরে যাও। আর যখন উপরে থেকে নামো তখন আরাম আরাম, হ্যাঁ লাগে আরাম আরাম উপরে থেকে নিচে নামতে। তো তখন তোমার চেহারার মধ্যে একটা হাসি খিলা উঠে, হ্যাঁ ওইটাই মনে করো বিকিরণ, হ্যাঁ বিকিরিত হয়েছে। ভালো কথা। তাহলে দেখো এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা আবার কি করা যায় বলো তো? শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা নির্ণয় করা যায়, সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো ভাইয়ারা। দেখো খুব সুন্দর করে আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো আমি যদি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে চাই, তাহলে দেখো শোষিত বা বিকিরিত শক্তির যেই পরিমাণটা, আচ্ছা আহা মুছে ফেললাম কেন, দেখো সেটাকে ডেল্টা ই ইজ ইকুয়াল টু দেখো এইচ এইচ নিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। হোয়াট ইজ নিউ? এই নিউটা হচ্ছে কম্পাঙ্ক ভাইয়ারা, খেয়াল করো। এই যে নিউ হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে আমি যে পরমাণুটা আঁকছিলাম ওই মালটা একটু দরকার, ওরে আবার আঁকবো। ওকে, আবার আঁকবো, কোনো প্যারা নাই তো, চিল। এই যে মনে করো তোমার নিউক্লিয়াস, এই যে মনে করো, আচ্ছা এটা একটু অন্য কালার দিই, অনেকে আবার মনে করো গ্যাঞ্জাম লেগে যায়, যাই হোক। আচ্ছা দেখো এই হচ্ছে আমার কি নিউক্লিয়াস, ঠিক আছে। এবার হচ্ছে অন্য কালার লাগবে। মনে করো এই যে পরমাণু 1, এই যে 2, এই যে 3, ঠিক আছে, আরো আসবে, আরো আছে, ভালো কথা। ঠিক আছে, এখন মনে করো আমি তো একটু আগেই বলছি তোমাদের যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে এই যে নিম্ন শক্তি স্তর, এটা একটু 2 নাম্বার একটু উচ্চ শক্তি স্তর, 3 নাম্বার আর একটু উচ্চ শক্তি স্তর। তাহলে আমি ধরলাম যে ইলেকট্রনটা এই যে এইখান থেকে ইলেকট্রনটা কই থেকে কই নামবে, ধরো ইলেকট্রনটা এই যে এইখান থেকে এই যে এইখানে নামছে, ঠিক আছে, এই যে এই ইলেকট্রনটা, হ্যাঁ। তাহলে কি হয়েছে বলো তো, ওই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামছে। এখন দেখো আমি যদি এই যে তোমার এই যে এইখানে ইলেকট্রনটা যখন ছিল এটাকে যদি ধরি হচ্ছে E2, আর এই যে এটা যদি ধরি আমি হচ্ছে কি E1, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই শক্তির পার্থক্যটা কি হবে ভাইয়া? শক্তির পার্থক্যটা হবে, খেয়াল করো, শক্তির পার্থক্যটা হবে E2 মাইনাস E1। দেখো তাহলে এটা কি কি হলো ভাইয়া? এটা হলো শক্তির পার্থক্য, এটা হলো কি শক্তির শক্তির পার্থক্য। তাহলে এই শক্তির পার্থক্য এটা কি তোমার প্রকাশ করা হচ্ছে ডেল্টা ই দিয়ে, এটা আর কিছু না, এটা আর কিছু না। তাহলে এখন এই ডেল্টা ইটা আবার কি? ডেল্টা ই কি? ডেল্টা ই হলো এইচ নিউ। তাহলে এখানে ভাইয়া এইচ কি? এইচ হইল প্লাঙ্ক ধ্রুবক। এইচ কি? এইচ হইল প্লাঙ্ক ধ্রুবক। এটার মান কত? 6.626 ইন্টু 10⁻34 কেজি, দেখো তো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। 10 ইনভার্স কত? 34। এটা কি বলো তো? একক হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এই যে এইচ নিউ, তাহলে আমি বুঝে ফেললাম এইচ হলো প্ল্যাঙ্ক ধ্রুবক আর নিউ হলো কম্পাঙ্ক। ভালো কথা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই যে নিউ আছে না, এই যে নিউটা, এই নিউ কম্পাঙ্ক, সমান সমান হলো সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে সি হইলো কি ভাইয়া? সি হইলো আলোর বেগ। সি হইলো কি? সি হইলো আলোর বেগ। আর ল্যামডা হইলো কি? ল্যামডা হইলো তোমার শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়াইলো কি? আমি তোমাদেরকে ভাঙা দেখাই, দেখো এই যে ডেল্টা ই সমান সমান ছিল হচ্ছে কি বলতো? এইচ নিউ, তাই না? এখন আমি কি বলছি যে নিউ সমান সমান হলো সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। তার মানে আলটিমেটলি কি দাঁড়াইলো বলতো? এইচ সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। এই যে ডেল্টা ই এর সূত্র। এটা হইলো কি? এটা হইলো কি ভাইয়া? এটা হলো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। এটা হলো কি? শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। শোষিত বা বিকিরিত শক্তির
পরিমাণ। বুঝছো? আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এখানে আর কিছু বোধহয় আলোচনা করার কিছু নাই। আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই। বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগের কথা বলা হয়েছে। এখন কৌণিক ভরবেগটা কি জিনিস, তাই না? দেখো কৌণিক ভরবেগটা কি জিনিস। কৌণিক ভরবেগটা হচ্ছে, দেখো ইলেকট্রন, মনে করো এই যে এখানেই চিন্তা করো, ঠিক আছে? এখানেই চিন্তা করো, মনে করো ইলেকট্রনটা এই যে এই কক্ষপথের এই জায়গায় আছে, ঠিক আছে? এই যে ইলেকট্রনটা এখানে আছে। এখন তুমি হচ্ছে এই যে যখন এই যে এইখানে ধরো এটা তো একটা বৃত্তাকার পথ, তাহলে তুমি এটা ব্যাসার্ধ টানো, ঠিক আছে? এবার এই ইলেকট্রনটা ধরো কোন দিকে ঘুরতেছে, মনে করো যে ইলেকট্রনটা এই যে তুমি এই যে এদিকে ঘুরতেছে, তাই তো? দেখো ইলেকট্রনটা মনে করো এই যে এদিকে ঘুরতেছে, তাই না? ইলেকট্রনটা এই যে এদিক থেকে ধরো এই যে এইভাবে রাউন্ড হচ্ছে, ঘুরতেছে, এইভাবে আবর্তন করতেছে। তাহলে এই ইলেকট্রনটা যখন এই যে এইখানে, তখন দেখো একটা কোণ করছে না, কোণ করে ঘুরতেছে। আবার এই ইলেকট্রনটা যদি এইখানে যায়, খেয়াল করো তো, তো তখন এই যে দেখো বাঁকা হয়ে গেল, যদিও তারা নাই। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনটা এখন তুমি চিন্তা করো, এই যে এখন এটা কোণ করে ঘুরতেছে। তার মানে ইলেকট্রনগুলো ঘোরার সময়, বৃত্তাকার কক্ষপথ তো, ঘোরার সময় কোণ করেই ঘুরবে। তাহলে এই যে কৌণিকভাবে ঘুরতেছে, তাই না? এই কৌণিকভাবে ঘোরাটা, ওইটার যে ভর তো আছে, ইলেকট্রনের ভর অবভিয়াসলি আছে, আর ইলেকট্রন যেই বেগে ঘুরতেছে, হ্যাঁ, ওইটার দেখো কি গুণফল। কিভাবে ঘুরতেছে? কৌণিক ভাবে, এই যে কোণ করে ঘুরতেছে, এই কারণে এই যে কি বলা হচ্ছে, কৌণিক ভরবেগ বলা হচ্ছে। তো কৌণিক ভরবেগ বলা হচ্ছে কাকে? এই যে এম ভি আর কে। এই যে দেখো এই যে এতটুকু জিনিস, এই যে এম ভি আর, এটা হলো তোমার কি বলতো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কি? কৌণিক ভরবেগ। দেখি তো এখন এটা দুষ্টামি করে কিনা। এখন কি দুষ্টামি করবে এটা? আমার তো মনে হয় না দুষ্টামি করা উচিত এখন। আচ্ছা, কৌণিক ভরবেগ। এখন এইখানে কি কি আছে দেখো তো। এই যে প্রথমত আছে কি বলতো, এম। এম আছে না? কি আছে? এম আছে। হ্যাঁ, খেয়াল করো, এই যে এম হইল কি বলতো, এম হইল ইলেকট্রনের ভর। এম হইল কি? ইলেকট্রনের ভর। যেটা হলো কি বলতো, 9.11 ইন্টু 10 ইনভার্স কত বলতো, 34 মেবি, তাই না? আমার যতদূর মনে পড়তেছে 34ই হওয়ার কথা। 10 ইনভার্স 34, 9.11 ইন্টু 10 ইনভার্স 34, এটা হলো তোমার কেজিতে দেওয়া আছে, তাই না? আর যেটা যদি গ্রামে হয় তাহলে হচ্ছে 28, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে এই গেল হচ্ছে তোমার ইলেকট্রনের ভর। তারপর ইলেকট্রনের বেগ তো তোমার দেওয়া থাকবে, ব্যাসার্ধ তোমার এটা মাপা যায় বা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে। দেখো এন হচ্ছে কি বলতো, এন হচ্ছে কক্ষপথ, কক্ষপথ সংখ্যা। আর কি থাকে? আর হচ্ছে তোমার এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, একটু আগে বলছি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, যেটার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, বা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, বা কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? আর পাই তো পাই জানো, পাইয়ের মান হচ্ছে কত, 3.1416, ঠিক আছে? বুঝতে পারছো? চলো, পরবর্তীতে তোমাদের জন্য কি অপেক্ষা করছে? পরবর্তীতে অপেক্ষা করছে এই যে যে পারমাণবিক বর্ণালীটা, এটা কেমনে দেখা যায়, কেমনে পারমাণবিক বর্ণালীটা দেখা যায়। তো দেখো ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, মনে আছে আমি কিন্তু ক্লাসের প্রথমে বলছিলাম যে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন কি হয় বলতো, শক্তি বিকিরণ করে। তাহলে এই যে দেখো আলো বিকিরণ করতেছে, তাহলে এই আলো যে বিকিরণ করতেছে সেটা তুমি যদি কিসের মধ্যে দিয়ে নাও, সেটা যদি তুমি প্রিজমের মধ্যে দিয়ে নাও, ঠিক আছে, প্রিজমের মধ্যে দিয়ে নাও, তাহলে প্রবেশ করালে তুমি কি দেখতে পাবা বলতো, তুমি পারমাণবিক বর্ণালীটা আসলে দেখতে পারবা। ইংলিশে বলা হয় অ্যাটমিক স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রা। আচ্ছা, ভালো কথা, দেখতে আমি পারলাম। এই তো গুড। এই যে একটা কি দেখছো, বাবা রে বাবা, এত বড় মাত্রা জীবনে দেখছো বাংলা বর্ণমালায়। তোমাদের আমি কিন্তু সেটা দেখার সুযোগ করে দিলাম। সীমাবদ্ধতা, এখন সীমাবদ্ধতা কি জিনিস? এত ভালো একটা মডেল সবাই একসেপ্ট করছে, তাহলে এটার মধ্যে আবার সীমাবদ্ধতা কি আছে? অবশ্যই আছে সীমাবদ্ধতা, আমি তোমাদেরকে দেখাইতেছি। দেখো ভালো মতো মনে রাখো জিনিসটা। দেখো এই যে তোমার
সীমাবদ্ধতা হলো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। মানে যেই সকল পরমাণু কিংবা আয়নের ইলেকট্রন সংখ্যা একটা, সেটা ব্যাখ্যা করা যায় বর্ণালী। আর যেই সকল পরমাণু বা আয়নের ইলেকট্রন একের অধিক, এই সকল তোমার পরমাণু কিংবা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তাহলে এই যে বোর পরমাণু মডেল কি হইলো বলতো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে অক্ষম। বুঝছো? তাহলে ঘটনাটা দেখো কি হয়েছে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এই যে আমি যে কথাটা বললাম, তাই না? ভালো কথা। আচ্ছা, এখন দেখো হাইড্রোজেন সদৃশ, এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন সদৃশ কেন বলা হয়েছে ভাইয়া বলো তো? হাইড্রোজেন সদৃশ বলা হয়েছে কারণ হচ্ছে কি, হাইড্রোজেন এর ইলেকট্রন সংখ্যা কত? এক। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক, ইলেকট্রন সংখ্যা এক। এই কারণে এটা হাইড্রোজেন সদৃশ বলা হচ্ছে, কারণ এই সকল আয়নের পারমাণবিক বর্ণালী বোর মডেল দিয়ে ব্যাখ্যা করা যায়। তো এগুলো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, মনে করো তোমার হচ্ছে হিলিয়াম। তো এখন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে 2। তাহলে 2 যদি হয়, পারমাণবিক সংখ্যা দিয়ে হয় কি বলতো, প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা যেই কয়টা, ইলেকট্রন সংখ্যা কি সেই কয়টা। তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা আছে 2টা। এখন এইখান থেকে তুমি যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দাও, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে সেটা হচ্ছে কি হয় বলতো, হিলিয়াম প্লাস। ইলেকট্রন যদি কোনো মৌল ত্যাগ করে তখন সেটা ধনাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলা হয় ক্যাটায়ন। আর যদি ইলেকট্রন একসেপ্ট করে বা গ্রহণ করে কোনো মৌল বা পরমাণু, তখন তাকে বলা হয় অ্যানায়ন। আর অ্যানায়ন কি হয় বলতো, ঋণাত্মক হয়। বুঝতে পেরেছো? গুড। মানে তোমাদের এটা নিয়ে কিন্তু প্যারা হয় যারা প্রথম প্রথম রসায়ন শিখতেছো আর কি। তো ইলেকট্রন ত্যাগ, দেখো ত্যাগ কে করতে পারে? ত্যাগ করতে পারে যারা আছে। তোমার যদি নাই থাকে তুমি কিছু দিতে পারবা? ধরো দান করতেছে, তুমি কি করে বলো তো, দান করে কারা? যাদের কাছে কিছু আছে সে দান করতে পারে। আর যে নেয় সে ঋণী, সে কি বলতো, ঋণী। মানে তার নাই, সে ধরো দেনা কর্জা করে চলতেছে, তাকে তুমি দান করে হেল্প করলা, বা তুমি তাকে ধার দিলা। ধার দিলে তো আবার নিতে পারবা, তো তুমি যখন ধার দিলা, তুমি ধনী দেখে তুমি ধার দিতে পারছো। আর যে নিছে সে কি বলতো, ঋণী। সে হচ্ছে, সে তোমার কাছে ঋণী হয়ে গেল। অর্থাৎ তুমি ধনাত্মক, তুমি দিয়ে তোমার কাছে আছে দেখে, বেশি আছে দেখে তুমি ধনী, ধনাত্মক। আর সে নিচে দেখে কি, ঋণাত্মক। তার মানে কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আর কোনো পরমাণু যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন সে কিসে পরিণত হয়, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। বুঝাইতে পারছি? তাহলে দেখো এখন যদি লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে ভাইয়া কত বলতো, 3 জানি না? তাহলে এখন লিথিয়াম যদি মনে করো, দেখো এটার উপরে কি আছে, এটার উপরে আছে হচ্ছে 2টা প্লাস আছে। খেয়াল করছো? 2টা প্লাস আছে না? এই যে 2টা প্লাস আছে মানে কি, 2টা প্লাস আছে মানে হচ্ছে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তো 2টা ইলেকট্রন ত্যাগ করলে সে দুইবার, এই দেখো এই যে হিলিয়াম, এটা হিলিয়াম না তো, এটা তো লিথিয়াম। তাহলে দেখো এই যে লিথিয়াম, এই যে লিথিয়াম সে কি হইলো বলো তো, প্লাস প্লাস। বা এটাকে কখনো তোমরা এইভাবেও দেখতে পারবা যে লিথিয়াম 2 প্লাস। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া পুরা? তোমরা আবার একটা জিনিস দেখো যে বেরিলিয়াম 3 প্লাসে দেওয়া হয়েছে, এটা কেন? তোমার বোর পরমাণু মডেল এগুলার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট যে কোন পরমাণু বা কোন আয়নের তোমার ব্যাখ্যা করতে পারে হচ্ছে বোর পরমাণু মডেল দিয়ে বর্ণালী ব্যাখ্যা করা যায় কোনটার। তখন তোমার হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম হচ্ছে কত, 4। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তার মানে ওর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। এখন ওকে যদি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তুমি বানাইতে চাও, মানে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বানাইতে চাও, তাহলে 4টা ইলেকট্রন আছে, তুমি ওইটা 3টা ইলেকট্রন ত্যাগ করে দাও। 3টা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হয়ে যাবে, বেরিলিয়াম, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। তার মানে কি, 3টা প্লাস। তার মানে এটাকে তুমি এভাবেও লিখতে পারো, বেরিলিয়াম 3 প্লাস। আমি কি বুঝাইতে পারলাম? গুড। যারা যারা বুঝতে পারছো গুড, যারা বুঝো নাই তারা একটু পিছনে টাইনা দেখো, দেখলে বুঝতে পারবা। আর যদি তারপরও না বুঝো আমাকে কমেন্টে জানাই দিও, কিংবা সরাসরি আমাকে মেসেজ করিও, জানাই দিও আমাকে, আমি বুঝাই দিব। তারপরে দেখো সীমাবদ্ধতার মধ্যে আরো কি আছে, বোর মডেল অনুযায়ী এক স্তর থেকে ইলেকট্রন অন্য স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটা মাত্র রেখা দেখা যাওয়ার কথা। কিন্তু পরবর্তীতে আধুনিক বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা করা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে একটা রেখার মধ্যে অনেকগুলা রেখা আছে।
একটা রেখার মধ্যে অনেকগুলো রেখা আছে, লাইক ধরো এই যে একটা রেখা, বাবার রেখা হয়ে গেছে দেখছো। তাহলে মনে করো এই যে একটা রেখা, এখন এই রেখাটাকে তুমি যদি জুম করে দেখো, যে কেমনে জানি জুম করে বলো তো, এই যে মনে করো এই যে এইভাবে জুম করে না, দেখো তো, এই যে মনে করো একটা, এই যে একটা জায়গার মধ্যে এই যে এরকম ধরো জুম করে দেখতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমি যখন জুম করে দেখব, তখন আমি দেখবো যে এই রেখাটার মধ্যে আসলে কি আছে বলতো, এই যে অসংখ্য রেখা মিলে এই একটা রেখা গঠিত হয়েছে, এই ধরনের ঘটনা। তাহলে বোর যে কথাগুলো বলে গেছে, বোর যে কথাগুলো বলে গেছেন, উনি তো এই কথাগুলো একবারে পারফেক্টলি সঠিক বলে যান নাই। তো এই যে দেখছো প্রতিটা রেখা কি হয়েছে, প্রতিটা রেখা অসংখ্য ক্ষুদ্র রেখার সমষ্টি, যা বোর পারমাণবিক মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই যে, তাহলে এই মডেল অনুযায়ী পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান। আজকের ক্লাসের শুরুতে আমার স্লাইড মেকার যে ভুলটা করেছে, সেটা হচ্ছে বৃত্তাকার আর উপবৃত্তাকার লিখে দিছে, যে বোর এটা বলেছেন। তো বোর তো এই কথা কোথাও বলেন নাই, বোর বলে গেছেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা গেছে যে শুধু বৃত্তাকার না, উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রন ঘুরতেছে। তাহলে এই যে আমরা এগুলা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই তো চলে আসছি, দেখছো এতক্ষণ যারা ক্লাস করছো, এখন এই যে এই তোমার প্র্যাকটিস প্রবলেম গুলো পারতে হবে, নাহলে এই ক্লাস করার তো কোনো মানে হয় না, হয় কোনো মানে হয় না। দেখো তাহলে আমরা কেমনে করব, দেখো। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরটা এনে নেই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তা আমরা সূত্র যেগুলো দেখে আসছি, বুঝছো, আমি একটু সূত্রটা তোমাদের এখানে লিখে দিই। কৌণিক ভরবেগের সূত্র আমরা কি শিখে আসছি? কৌণিক ভরবেগের সূত্র শিখে আসছি, mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইড বাই 2 পাই। এখন ভাই কৌণিক ভরবেগ বের করতে বলছে, সো একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, যে এই যে পুরা জিনিসটা যেটা আমি বক্সের মধ্যে রাখলাম আর কি, হ্যাঁ, এই যে পুরা জিনিসটা যে রাখছি, এই পুরাটাই হলো তোমার কৌণিক ভরবেগ। তাহলে দেখো তো তোমার কি কি ইনফরমেশন লাগতেছে আসলে, দেখো কি ইনফরমেশন লাগতেছে। ইনফরমেশন লাগতেছে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2s পাই। তার মানে আমাদের কৌণিক ভরবেগ, এই যে দেখো, এটা হলো সল টু দি পাওয়ার n, সলিউশন। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, তাহলে এই যে আমাদের এই যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হলো কি বলতো, mvr, এই পুরাটা, তাহলে কি nh ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা ভালো কথা। এখন দেখো বলছে তৃতীয় শক্তি স্তরে, তাহলে যদি তৃতীয় শক্তি স্তরে হয় ভাইয়া, তৃতীয় শক্তি স্তর মানে হইলো n এর মান 3 ইন্টু প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34। আচ্ছা, আর এখানে হলো কি 2 পাই, মানে 2 ইন্টু 3.1416। আচ্ছা, আমি কিন্তু আজকের দিনে একটা জায়গায় ভুল করে আসছি, বুঝছো, তোমাদেরকে ভুল শিখাইছে আমাকে, তোমরা কি মাফ করবা কিনা আমি তো জানি না। এই দেখো, এই যে ইলেকট্রনের ভর আছে না, এইটা হলো কি জানো, এটা হলো তোমার 31 কেজি। আর যখন তুমি 28 দিবা, -28, তখন সেটা হবে গ্রাম, বুঝতে পারছো? ভালো কথা। তা চলো আমরা যেই জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যাই। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি দরকার হচ্ছে বলো তো? আমাদের দরকার হচ্ছে ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটর দরকার হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখো, আমরা যদি এটা ক্যালকুলেটর নিতে চাই, ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করব বলো তো? আমরা করব হচ্ছে 3 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স কত বলো তো, ইন্টু 10 ইনভার্স 34, তারপরে তোমার কি হচ্ছে বলো তো, ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 3.1416। ঠিক আছে, তাহলে এখন দাও সমান সমান দাও, কত আসে দেখো তো, সমান সমান আসছে কত বলো, সমান সমান আসছে হচ্ছে 3.1636 ইন্টু 10 টু দি পাওয়ার, ও ওই যে ভুল লিখছি না এখানে বলো তো, এখানে তো ভুল লিখছি, 10 ইনভার্স 34। হ্যাঁ, তার মানে আমার আসলে কি করতে হবে বলো তো, আমার আসলে এই যে এখানে 34 দিতে হবে, এই যে এই জায়গায় 34 দিতে হবে। হ্যাঁ, এখানে একটা মাইনাস লাগাই দাও, -34। এখন কত আসে দেখো, 3.1636 ইন্টু 10 ইনভার্স 34।
3.1636 ইন্টু 10 ইনভার্স 34। এখন কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগের একক হচ্ছে কি বলতো? জুল সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা কি এই অঙ্কটা বুঝছো? এটা আমরা বুঝছি। আচ্ছা, চলো পরবর্তীতে কি আছে আমরা দেখি তো। ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময়, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় কি বলছে দেখো, 7.3 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্ক। হার্জ কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি বলতো? কম্পাঙ্ক মানে কি? তোমাকে এখানে নিউর ভ্যালু দিয়ে দিছে, নিউর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 7.3 ইন্টু 10⁻14। বুঝতে পারছো? কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ যদি সৃষ্টি হয় তাহলে শোষিত বা বিকিরিত মানে কি পরিমাণ শক্তি শোষিত হবে? যে শোষিত হবে কেন ভাই? শোষিত হবে দেখো দ্বিতীয় থেকে তৃতীয়, তার মানে এই যে এটা কি বলতো? এটা হলো নিম্ন, এটা হলো কি নিচু জাত। আর এই যে উচ্চ শক্তি স্তর যেটা, এটা মনে করো বড় লোকস। এই যে তৃতীয় শক্তি স্তর মানে কি? উচ্চ শক্তি স্তর। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমরা শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা চাইছে। এই যে শোষিত শক্তি। তাহলে শোষিত শক্তি কি জিনিস আমরা জানি, যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ডেল্টা ই ইজ ইকুয়াল টু আসলে এইচ নিউ। তা আমরা এখানে যদি এখন ভ্যালু বসাই দেই, ভ্যালুটা যদি বসাই দিই, খেয়াল করো এইচ এর মান হচ্ছে কত? 6.626 ইন্টু 10 ইনভার্স 34। হ্যাঁ, আর কম্পাঙ্ক দেখো কি হচ্ছে? কম্পাঙ্ক হচ্ছে আমরা 7.3 ইন্টু 10⁻14। বুঝতে পারছো? তাহলে এই যে এটা করলেই আমরা শোষিত শক্তির পরিমাণ একক পেয়ে যাব, জুল, কারণ শক্তির একক হচ্ছে জুল। আচ্ছা দেখো, তাহলে আবার ক্যালকুলেটরে আমাদের যাওয়া লাগবে। হ্যাঁ, তাহলে আমরা আবার ক্লিন করে দিব, তারপর আমাদের হচ্ছে গুণ করতে হবে 6.626 ইন্টু 10⁻−34 এবং এটার সাথে গুণ আছে হচ্ছে 7.3 ইন্টু 10⁻14, 7.3 ইন্টু 10⁻14। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 4.84 ইন্টু 10 ইনভার্স 19। 4.84 into 10 inverse 19. Am I right? Yes, absolutely. এই যে দেখছো, তাহলে কত সুন্দর সুন্দর ম্যাথ আসে। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখো আমরা হচ্ছে কোথায় যাব? পরবর্তী ম্যাথটাতে যাব। চিত্রে দেখো এম শেল, তাহলে আমাদেরকে ভাইয়া একটু বুঝতে হবে যে কোনটা আসলে এল শেল, এম শেল, এন শেল, কে শেল। এখানে বলেছে যে এম শেলে কত বেগে ঘুরবে তা নির্ণয় করো। এই যে ইলেকট্রন যেটা এম শেলে থাকবে সেটা কত বেগে ঘুরবে, তোমাকে ব্যাসার্ধ বা তোমাকে কিসের মান দিয়ে দিছে বলতো? ব্যাসার্ধ বা এটা আর এর মান দিয়ে দিছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে আমার প্রথম যদি হয় এটা n ইকুয়াল টু যদি হয় 1, তাহলে আমরা জানি এটা হচ্ছে k, তাই না? তাহলে এই যে এটা হলো কি বলতো? l, এটা হলো কি বলতো? m। তার মানে এই যে দেখো বলে দিছে যে এই জায়গায় ইলেকট্রনটা আছে, এটা হলো তোমার এম শেল। এই এম শেল থেকে তোমাকে কি করতে হবে? এই এম শেলে ইলেকট্রনটার কি বাইর করতে হবে? এম শেলে ইলেকট্রনটা কত বেগে ঘুরবে সেটা তোমাকে বাইর করতে হবে। তাহলে বেগ কেমনে বাইর করবা? দেখো তোমরা কৌণিক ভরবেগের সূত্র জেনে আসছো না? দেখো তো কৌণিক ভরবেগের সূত্র জেনে আসছো না? কি জেনে আসছো বলো তো? এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখন তোমরা যদি এখান থেকে আর গুণন করো ভাইয়া, দেখো তো কি হচ্ছে? এম, আচ্ছা আর গুণন করার কি দরকার? তোমার লাগবে ভি, তোমার লাগবে কি? লাগবে ভি। তাহলে তুমি শুধুমাত্র ভিটা রাইখা দাও। আচ্ছা একটু নিচে লিখতে হবে। দেখো তুমি শুধু ভি রাইখা দাও, এই যে ভি, ভি রেখে দিলে কি হচ্ছে বলো তো? এনএইচ ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। এখন তোমরা জানো যে এই পাশে এম আর আর যে গুণ অবস্থায় আছে, এই গুণ অবস্থায় গেলে এটা পরবর্তীতে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তার মানে এই যে এম আর এনএইচ বাই 2 পাই এম আর। তাহলে এখন ভাইয়া মান বসাইতে হবে, চলো আমরা মান বসিয়ে দেই। তাহলে আমরা যদি মানগুলো বসাই, দেখো তো আমরা কি পাচ্ছি? এন, দেখো এম শেল, তার মানে এন এর মান যখন 3 হয় তখন সেটা এম শেল হয়, এটা উই নো। তাহলে কি হবে? তাহলে এটা এন এর মান হচ্ছে 3 গুণ প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি না, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু এই যে তোমার এম, এম হইল ইলেকট্রনের ভর, এম সমান সমান কি? ইলেকট্রনের
ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করতেছি, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি ইন্টু আর এর ভ্যালুটা ভাইয়া দেওয়া আছে 3.6 ইন্টু 3.6 ইন্টু 10 inverse 10 meter. Okay, so now what we have to do, we have to just calculate. So calculate যদি আমরা করি তাহলে দেখো 3 গুণ হচ্ছে কত, 6.626 into 10 inverse 34 minus 34, then কি হচ্ছে divided by 2 into 3.1416 into 9.11 into 10 to the power minus 31 into 3.6 into, ওহো ব্র্যাকেট তো দেই নাই কোথাও, ব্র্যাকেট দিছি কোথাও, পাপ করে ফেলেছি, হ্যাঁ, 2 into 3.1416, এটার সাথে এখন এই জিনিসটা ব্র্যাকেট দেওয়া লাগবে, ইন্টু দিয়ে দিছি দুইবার, ইন্টু দেওয়া লাগবে হচ্ছে এই যে 9.11 ইন্টু 10 ইনভার্স 31, কি 9.11 ইন্টু 10 ইনভার্স 10 ইনভার্স অর্থাৎ -31, তাহলে আমরা এখন এটাকে ব্র্যাকেট ক্লোজ করব, আবার গুণ আছে কি, আবার গুণ আছে হচ্ছে 3 পয়েন্ট, ছোট হলো কেন এটা, আচ্ছা আরে আচ্ছা দেখো এটা কি করব, এখন ব্র্যাকেটের মধ্যে 3.6 ইন্টু 10 ইনভার্স 10, তাই না, 10 হয় না, হয়েছে, গুড। এখন দেখো অফ করে দিলাম, হ্যাঁ, এখন কত আসছে, এটা আসলে যদি আমি সাইন্টিফিক্যালি নিই তাহলে কত আসে, 9.6 ইন্টু 1 2 3 4 5, তাহলে কত আসতেছে, দেখো 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কত আসতেছে, এটা হচ্ছে কিসের, ইয়া আচ্ছা ওইটা ইয়াতে না নিলেও হবে, দেখো তোমার যেই ভ্যালুটা আসছে, হ্যাঁ, যেই ভ্যালুটা আসছে সরাসরি ওইটাই বসায় দাও না, যে ভ্যালু আসছে সরাসরি ওইটাই বসায় দাও, প্যারা নাই, কি ভ্যালু আসছে, 964,836, 964,836, 964,836, পয়েন্ট হচ্ছে কত, 8374, 0.8374। এখন এটা কি বলতো, বেগ না, বেগের একক কি বলতো, মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো, তাহলে আমাদের ঘটনাটা কি হইলো, আমরা এই ম্যাথগুলো করে ফেললাম। এখন দেখো আমাদের পরবর্তীতে আমি আলোচনা করব এখান থেকে, এই যে এন এর মানের মানে প্রধান শক্তি স্তর, তারপরে হচ্ছে কি বলতো উপশক্তি স্তর কি জিনিস, অরবিটাল, তারপরে হচ্ছে তোমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন একটা শক্তি স্তরে, কোন একটা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এস পি ডি এফ, এগুলো অরবিটাল কি, দেন আসবো ইলেকট্রন বিন্যাসে, ঠিক আছে, তো অনেক অনেক টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক, তোমরা এগুলো দেখতে স্ফুরণের সাথেই থাকো, সাকিব ভাইয়ের সাথে কেমিস্ট্রি ক্লাস করতে থাকো, আমাদের কি বলতো বেসিক টু বোর্ড 1.0, যেই কোর্সটা আসলে আমাদের লঞ্চ হতে যাচ্ছে কুরবানির পরে আগে এরকম একটা টাইমে ফিক্স করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অলরেডি এনরোলমেন্ট চলছে, অনেক স্টুডেন্ট এনরোল অলরেডি হয়ে গেছে, তো তোমাদের এই কোর্সটাতে এনরোল হইলে তোমরা অসংখ্য কন্টেন্টের সাথে তোমরা আসলে তোমাদের পরীক্ষাটা ভালোভাবে গোছায় নেওয়ার অনেক রকম গাইডলাইন্স এবং তোমাদের যে লুপ ফলস গুলো আছে এগুলো তোমরা কাটায় ওঠার একটা সুযোগ তোমরা পাবা, আমরা সেটা চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভাই আপুরা, আজকের মতো এখানেই শেষ করছি।